আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। সমুদ্রপথে নিরাপত্তা বাড়াতে আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বাংলাদেশ। এমভি আব্দুল্লাহ মুক্ত করতে মুক্তিপণের কথা জানেন না নৌ প্রতিমন্ত্রী। টেকনাফ সীমান্ত দিয়ে বিজিপির আরও 14 সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশ। মিয়ানমারে আরাকান আর্মি ও নিরাপত্তা বাহিনীর সংঘাত। এবং আদম চলচ্চিত্র দিয়ে পরিচিতি পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহিদ হিরণের মৃত্যু। নিজ বাসায় মৃত অবস্থায় উদ্ধারের পর ময়নাতদন্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। আন্তর্জাতিক নৌ চলাচল আরও নিরাপদ করতে বাংলাদেশ আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। সোমালিয়ায় জিম্মি হওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ বহুমাত্রিক আলোচনার মাধ্যমে মুক্ত হয়েছে বলে জানিয়ে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন, দস্যুরা বাধ্য হয়ে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিয়েছে। মুক্তিপণের বিষয়ে কিছুই জানেন না বলেও মন্তব্য করেছেন প্রতিমন্ত্রী। রফিকুল বাশারের রিপোর্ট। ৩১ দিন পর সোমালিয়ান জলদস্যুদের হাত থেকে মুক্ত হয়ে 23 নাবিকসহ জাহাজ এমভি আব্দুল্লাহ দুবাইয়ের পথে। জলদস্যুরা শেষ মুহূর্তে ৪-৫ জন নাবিককে নিয়ে যেতে চেয়েছিল উল্লেখ করে সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ইউরোপীয় নৌবাহিনীর তৎপরতায় তারা তা পারেনি। জলদস্যু আন্তর্জাতিক চাপে জাহাজ ও নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, জাহাজে অস্ত্র থাকলে কিছুটা হলেও এই পরিস্থিতি আরও আগে মোকাবেলা করা যেত। জাহাজের মুক্তিতে মুক্তিপণের বিষয়ে তিনি কিছু জানেন না বলেও মন্তব্য করেন। বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই জায়গাটায়। যেমন যেটা হচ্ছে যে জীবনের মায়া সকলেরই আছে, তাদেরও আছে। হ্যাঁ, কারণ জীবন দান করে তো তারা ওইখানে হবে না, কিন্তু শেষ মুহূর্তে তো আর কিছুদিন গেলে কি হতো ওরা বুঝতে পেরেছে যে তাদের পরিণতিটা কি হবে। ইভেন কি আপনার সোমালিয়ার যে সরকার, তাদেরও একটা ইমেজের ব্যাপার আছে। বারবার এই ধরনের ঘটনা ঘটছে। তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তারা কিন্তু এখানে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন করছে যে তারা কিভাবে এই চ্যানেলটাকে, তাদের যে অঞ্চলটাকে কিভাবে নিরাপদ রাখতে পারে। তারা মনে হয় যৌথভাবে এই ধরনের একটা পদক্ষেপ নিচ্ছে। আর্মস গার্ডটা যদি থাকতো তাহলে জলদস্যুরা এটা সাহস পেত না। তাদের মনে হয় কোনো এই ধরনের কোনো সোর্স আছে, ওরা জানতে পারে কোন জাহাজের মধ্যে এই ধরনের অরক্ষিত অবস্থায় তারা চলাচল করতেছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সমুদ্রপথ আরও নিরাপদ করতে নৌ চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইএমওতে বিশেষ প্রস্তাব দেবে বাংলাদেশ। আইএমওর ফ্লোরে আমরা এটা আইএমওর মাধ্যমে আমরা যে 174টা দেশ আছে ম্যারিটাইম, তাদের কাছে আমরা একটা প্রস্তাবনা দিব কিভাবে আমাদের এই সমুদ্র পথটাকে নিরাপদ রাখা যায়। এই ঝুঁকির মধ্যে যেন বাণিজ্যিক জাহাজগুলো যেন না থাকে, এই জন্য আমরা প্রস্তাবনা তৈরি করতেছি। কারণ এই বাণিজ্যিক জাহাজগুলো যখন ঝুঁকির মধ্যে চলে যায়, তখন সব কিছু পণ্যের কিন্তু দাম বেড়ে যায়, বাজারে একটা অস্থিরতা দেখা যায়। এমভি আব্দুল্লাহ 19 অথবা 20 এপ্রিল দুবাই পৌঁছবে। তারপর জাহাজের মালিকদের ব্যবস্থাপনায় পরের সিদ্ধান্ত হবে বলে জানান প্রতিমন্ত্রী। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মিয়ানমারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও 5 সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। পরে তাদের বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার রাত আনুমানিক 11টার দিকে টেকনাফের হোয়াইকং সীমান্তের খাড়াংখালি পয়েন্ট দিয়ে তারা ঢুকেছে বলে স্থানীয়রা জানিয়েছে। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলছে। এ কারণে সীমান্তের ওপার থেকে টেকনাফ সীমান্তে থেমে থেমে ভেসে আসে মর্টার শেল ও ভারী গোলার শব্দ। এর মধ্যেই রবিবার সকালে নতুন করে 9 জন বিজিপির সদস্য টেকনাফের হোয়াইকং সীমান্ত পয়েন্ট দিয়ে ঢুকে পড়ে এবং একই দিন রাত 11টার দিকে খাড়াংখালি সীমান্ত পয়েন্ট দিয়ে আরও 5 জন বিজিপির সদস্য ঢুকে পড়লে তাদের বিজিবির সদস্যরা নিরস্ত্র করেন। পরে নীলা উচ্চ বিদ্যালয়ে মিয়ানমারের বিজিপির 14 সদস্যকে বিজিবির তত্ত্বাবধানে নেওয়া হয়। টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদম চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতই পাওয়া তরুণ নির্মাতা আবু তাওহিদ হিরণ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। ঢাকার মগবাজারের ফ্ল্যাটে সোমবার সকালে তার মরদেহ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ হাসপাতালে নিয়ে গেছে। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। ৮০ দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপথে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পের চলচ্চিত্র আদম। চেহারার গড়ন দেখে বোঝা যাবে যে আসল বাপ কিটা। আবু তাওহিদ হিরণের পরিচালনায় এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পায়। আমার মার মতো চেহারা। সকালে তরুণ এই নির্মাতা মগবাজার বাসায় মৃত্যুবরণ করেন। তার ফ্ল্যাটের কেয়ারটেকার বলেন, হিরণ ফোন দিয়ে জানান তার শারীরিক অসুস্থতার কথা, কিন্তু ফ্ল্যাটের ভিতরে বন্ধ থাকায় তিনি ভিতরে যেতে ব্যর্থ হন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভিতরে ঢুকে হিরণকে মৃত অবস্থায় পাওয়া যায়। হিরণের গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। খবর পেয়ে পরে ঘটনাস্থলে পুলিশ, তার স্ত্রী ও সহকর্মীরা ছুটে আসেন। ও আমাকে বলতেছে যে আমার শরীরটা ভালো লাগছে না। তো আমি বললাম যে কি হয়েছে তোমার, আমি কি আসবো? পরে বলেছে না, তোমার কিছু ছবি দাও। পরে গতকালকে এই ছবিটা আমি দিলাম। ও দেখলাম এডিট করে আবার লাভ রিয়েক্ট দিচ্ছে, আবার কিছু স্যাড পোস্ট দিচ্ছে যে আমার প্রতিমা ছাড়া আমি একা থাকছি, তোমাকে আমি দূর থেকে ভালোবাসবো। তো আমি বললাম যে তোমার কি হয়েছে? পরে ও বলছে যে আমার শরীরটাই খারাপ লাগছে, আর কিছু ভালো লাগছে না। 11টার দিকে ফোন দিলাম, অন্য কেউ ফোন ধরে বলতেছে যে 6টার দিকে মারা গেল। তো আমি হুট করে আসলাম, এসে দেখি এই অবস্থা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। আমরা একটা অপমৃত্যু মামলা নিয়েছি, লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি। পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আমরা এটা আন্ডার ইনভেস্টিগেশনে রাখছি। আদমের পর রং রোড নামে আরেকটি চলচ্চিত্রে কাজ শুরু করেছিলেন আবু তাওহিদ হিরণ। দ্য পাপ্পি নামের আরও একটি সিনেমা বানানোরও ঘোষণা দিয়েছিলেন তিনি। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ। বর্ণিল আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বাংলা বর্ষবরণ উৎসব হয়েছে। এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের আয়োজনে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় হয়েছে বিশ্ব বাঙালির বর্ষবরণ। রবিবার সকাল থেকে রাত 10টা পর্যন্ত চলে বর্ষবরণের অনুষ্ঠানমালা। অনুষ্ঠানে যোগ দেয়া প্রবাসীরা পহেলা বৈশাখ নিয়ে তাদের অনুভূতি জানান। জ্যাকসন হাইটস ছাড়াও নিউ ইয়র্কের আশপাশের অনেক শহরে বৈশাখী উৎসবে মেতে ওঠে প্রবাসীরা। উদযাপন করেছিলাম, কিন্তু এবার আমরা সহস্র কণ্ঠে উদযাপন করছি। খুব ভালো লাগছে। আমাদের সাথে সাথে বিদেশিরাও আমাদের সাথে বাংলা নববর্ষ উদযাপন করছে। আসলে আমার মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। নিউ ইয়র্কের অনেক জায়গাতে অনুষ্ঠান হচ্ছে, তবে সকল অনুষ্ঠানে বাংলাদেশিরা মনের প্রাণে বাংলাকে ভালোবেসে, বাংলা ভাষাকে বাংলা সংস্কৃতি ভালোবেসে অনুষ্ঠান করে যাচ্ছে। আমরা নতুন প্রজন্মকে জানাতে চাই যে বাংলাদেশের সংস্কৃতি অত্যন্ত রিচ। কানাডার টরন্টোতে মঙ্গল শোভাযাত্রা আর শত কণ্ঠে এসো হে বৈশাখ গান পরিবেশনার মধ্য দিয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। হাজার প্রবাসী বাংলাদেশিদের সাথে এই আয়োজনে একাত্ম হয়েছিলেন টরন্টো সিটি মেয়র, এমপিপি ও কাউন্সিলর সহ জনপ্রতিনিধিরা। কানাডার টরন্টো থেকে আহসান রাজীব বুলবুলকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি। পয়লা বৈশাখ নববর্ষ উদযাপনে কানাডার টরন্টোর বাঙালি অধ্যুষিত মেট্রো শপিং মল চত্বরে হাজারো মানুষের ঢল। এখান থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনার চত্বরে। এরপর শতকণ্ঠে বাংলা বর্ষবরণ। প্রবাসী শিল্পীদের সঙ্গে বাংলা গানের তালে নাচ পরিবেশন করেন সিটি মেয়র। বাংলা বর্ষবরণের এই জাঁকজমকপূর্ণ আয়োজনকে বাংলাদেশিদের অগ্রগতির দৃষ্টান্ত বলে মনে করেন সিটি মেয়র এবং আয়োজকরা। This new year I have two wish. One is that life become more affordable so no kids would go to bed hungry. Two, peace. Peace in the city but also peace around the world. Truly an honor for me as the representative, the provincial parliament representative of Scarborough Southwest, which actually
a huge number of Bangladeshi population living in the community. দীর্ঘদিনের ফসল আজকের এই বাংলা নববর্ষের মেলা। আপনারা জানেন গত 10 থেকে 12 বছর যাবত আমরা টরন্টোতে র্যালি করছি, কিন্তু তখন আমাদের শহীদ মিনারটা ছিল না। এই প্রথম আমরা শহীদ মিনারে মেলা করছি এবং একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের মিলন মেলা আমরা দেখতে পাচ্ছি কানাডাতে। উদ্যমটা আমার কাছে ভালো লাগছে যে এরা অনেক উদ্যমী, অনেক প্রতিকূলতার মধ্যেও যে কাজ করছে, এটা মজা লাগতেছে। এখন নাচ, গান, পুঁথিপাঠ সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরেন প্রবাসী শিল্পীরা। এমপিপি মেরি মার্গারেট সহ বিশিষ্ট জনেরাও উৎসবে অংশ নেন। আমি সবাইকে আহ্বান জানাবো বিদেশের মাটিতে আপনারা সুন্দরভাবে আমাদের যে সমৃদ্ধ সংস্কৃতি আছে সেটা প্রসারের জন্য কাজ করবেন। Wishes for a healthy and happy New Year, our Desi communities, because it's also Tamil New Year and Nepali New Year, so we're all coming together. My hope Bangla is one of the largest languages spoken, one of the most popular. And কাউন্সিলর জানান আগামী বছর থেকে বাংলা নববর্ষের কাছাকাছি সময়ে পালন হওয়া নেপাল ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের নববর্ষ একসাথে উদযাপন করা হবে। সঞ্জয় চাকি, চ্যানেল আই, টরন্টো, কানাডা। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলার জবাবে ইসরায়েলের রবিবার ৩০০-র বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এর জবাবে সঠিক সময়ে প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে প্রতিশোধ নেয়ার চেষ্টা করলে ইসরায়েলকে বড় হামলার শিকার হতে হবে। রবিবারের হামলায় ইসরায়েলের তেমন ক্ষতি না হলেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ এবং বিশ্ব নেতারা। হামলার সময় মার্কিন বাহিনী ইরান ও ইয়েমেনের ৮৬টি ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিলেও হোয়াইট হাউস ইসরায়েলকে সতর্ক করে বলেছে ইরানের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক হামলায় অংশ নেবে না যুক্তরাষ্ট্র। পরিস্থিতি আরও উত্তপ্ত না করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। ইসরায়েলে হামলা নিয়ে জরুরি বৈঠকে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এবার রয়েছে কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় বাড়ছে তুলার আবাদ। উচ্চ ফলনশীল জাতের তুলা চাষ করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের চাষি। গোল ওয়ার্ম পোকা রোধের জন্য চাষিদের বিটি জাতের তুলা আবাদে উদ্বুদ্ধ করছে তুলা উন্নয়ন বোর্ড। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অবৈধ দখল আর বর্জ্যের স্তূপে এক যুগের বেশি সময় ধরে দুর্গন্ধ ও রোগ জীবাণু ছড়াচ্ছে বরগুনার নাথপট্টি ও কাঠপট্টি খাল। ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথচারী ও শিক্ষার্থীরা। দুর্ভোগ কমানোর পাশাপাশি জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের ছুটি শেষে অফিস খোলার প্রথম দিনেই ঢাকার শেয়ার বাজারে অপ্রত্যাশিত দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৮৫ পয়েন্ট, সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। পরগাজিমের রিপোর্ট। গত ১১ই ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক ছিল ৬,৪৪৭ পয়েন্ট। পরদিন ১২ই ফেব্রুয়ারি থেকে ঢাকার শেয়ার বাজারে দরপতন শুরু হয়। মাঝে মধ্যে সূচক কিছুটা ইতিবাচক ধারায় ফিরলেও টানা ২ মাস আর ঘুরে দাঁড়ায়নি শেয়ার বাজার। বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল ঈদ ও নববর্ষের ছুটি শেষে এই পরিস্থিতির পরিবর্তন হবে। তবে খোলার প্রথম দিনেই বড় দরপতন অবাক করেছে বিনিয়োগকারীদের। সোমবার ডিএসির প্রধান সূচকটি নেমে এসেছে ৫,৭৭৮ পয়েন্টে, যা গত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। টানা পতনে ডিএসির সূচক কমেছে ৬৬৯ পয়েন্ট। প্রতিদিনই বেশিরভাগ শেয়ারের দাম কমছে, এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে ঢাকার শেয়ার বাজারে। ছুটির আগে ৯ এপ্রিল শেষ কার্যদিবসে ডিএসির লেনদেন ছিল ৪৪৩ কোটি টাকা। আজ খোলার দিনে ডিএসির লেনদেন হয়েছে ৩৬৭ কোটি টাকা, যা গত দিনের তুলনায় ৭৬ কোটি টাকা কম।
সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। দিন শেষে ৩৩৬টি কোম্পানির শেয়ারের দাম কমার বিপরীতে বেড়েছে মাত্র ৩২টি কোম্পানির শেয়ারের দাম, আর অপরিবর্তিত আছে ২৭টি কোম্পানির শেয়ার দর। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ঈদের পর প্রথম কার্যদিবসে কাজে যোগ দিতে রেলপথে ঈদ ফেরত মানুষের চাপ বেড়েছে। জীবিকার তাগিদে ফেরা এসব মানুষের চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস। সড়ক পথে অনেকটা স্বাচ্ছন্দ্যে নগরীতে ফিরছে রাজধানীবাসী। নাজিব বেগের রিপোর্ট। ঈদের ছুটি শেষ আনুষ্ঠানিকতাও, তাই আবার রাজধানীতে ফিরছেন মানুষ। সোমবার সকালের বেশিরভাগ ট্রেনে যাত্রী চাপ ছিল স্বাভাবিক, তবে বেলা বাড়লে বেড়েছে চাপও। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে আসা ট্রেনগুলো কানায় কানায় পরিপূর্ণ। অনেকে শিশু নিয়ে হয়েছেন ছাদের যাত্রীও। সবার সাথে দেখা হয়েছে, পরিবার সবার সাথে একসাথে ছিলাম, সময় ভালোই কাটছে। মেয়ে দূরে থাকে, অনেকদিন পর মেডিকেলে পড়ার চাপে আসতে পারে না, ঈদের ছুটিতে আসছে, তো সবাই মিলে ঈদ করছে, ভালো লাগছে খুব। শিশুদের বাড়তি আনন্দের সুযোগ হয়েছিল ঈদের কটা দিন। অনেক ভালো কেটেছে এবারে অন্য বাড়ি থেকে। প্রথমে আমরা সিলেট গেছি ঈদে, আমার দাদু বাড়ি, ঠিক আছে, অনেক জায়গায় ঘুরেছি। ঈদে আসলে আমরা খুব মজা করেছি। গাজীপুর গেছিলাম আমার মামার বাসায়, সেখানে বেরিয়ে আসলাম। পরিজনদের সঙ্গে কাটানো সময় সারা বছরের কাজের অনুপ্রেরণা যোগাবে বলছেন চাকরিজীবীরা। 5 দিনের সরকারি ছুটি সব মিলে থাকে আমাদের চাকরিজীবীদের একটা সুনারহন বলতে হবে। ঈদের আনন্দ উপভোগ করতে ফ্যামিলিকে নিয়ে সবাই দেশের বাড়ি থেকে আসছি। শত কষ্টের মাঝেও আমি আমার কর্মস্থলে যোগ করার জন্য আজকে আসলাম। সড়কপথের যাত্রায় যাত্রীদের তেমন ভোগান্তি ছিল না। বাসগুলো এসেছে পরিপূর্ণ যাত্রী নিয়ে। রাস্তাঘাটে কোনো যানজট নাই, আরামসে যাত্রী আসতেছে, যা বাড়া তাই নিতেছি আমরা। সকালবেলা রওনা হয়েছি ময়মনসিংহ, আইসা বাস পাইছি, বাসে ওইটা সরাসরি চলে আসছে, কোনো সমস্যা হয় নাই। নগরবাসী ফিরতে শুরু করায় চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে রাজধানী। নাজবেক, চ্যানেল আই, ঢাকা। জাতীয় সহ যে কোনো উৎসব উদযাপনে শরীয়তপুরে বিজয় মঞ্চ উদ্বোধন হয়েছে। জেলার সখীপুরের কার্তিকপুরে শেখ রাসেল সেতুর পূর্ব প্রান্তে নির্মিত বিজয় মঞ্চটি চরাঞ্চলের মানুষের প্রাকৃতিক পরিবেশে উৎসব উদযাপনে যুক্ত হল নতুন মাত্রা। বিজয় মঞ্চ আরও নান্দনিক করতে কাজ করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। চরাঞ্চলের মানুষের জাতীয়, সামাজিক ও পারিবারিক উৎসবকে বর্ণিল করার লক্ষ্যে প্রায় 5.5 কোটি টাকা ব্যয়ে গত বছর মে মাসে বিজয় মঞ্চের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। মঞ্চকে দৃষ্টিনন্দন করতে 200 মিটার নান্দনিক ওয়াকওয়ে, নদী তীর সংরক্ষণ কাজ সহ সৌন্দর্য বর্ধনে নেওয়া হয় নানা উদ্যোগ। এলাকাবাসীর জন্য বাংলা নববর্ষের উপহার হিসেবে বিজয় মঞ্চ উন্মুক্ত করে দেয় উচ্ছ্বাস সব বয়সী মানুষের। এটা একটা পরিত্যক্ত স্থান ছিল। এই পরিত্যক্ত স্থানে এই স্থাপনা হওয়ার ফলে আমরা জাতীয় উৎসব মুখর যে দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা এখানে প্রাকৃতিক পরিবেশে নদীর পাড়ে বসে আমরা আনন্দ উপভোগ করতে পারবো। এখন এইটা হওয়াতে এটা বাচ্চাদের বিনোদনের একটা জায়গা হয়েছে, আর মানুষ অবসর সময় এখানে ঘুরতে আসতে পারবে। আর নদীর পাড়ে বসে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার মতো তো একটা ওয়েদার, তাই না? আর এটা আসলেই খুব ভালো লাগার জায়গা হয়েছে এখন আমাদের সবার কাছে। ঈদের পরে এই যে পয়লা বৈশাখ বাচ্চারা যে ঘুরতে আসে, এটা সবচেয়ে আনন্দ সবার জন্য। প্রাকৃতিক পরিবেশে জাতীয় উৎসব সহ যে কোনো উৎসব আয়োজনেই এমন উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই কাজটি বাস্তবায়নের ফলে এই জায়গাটা একদিকে সুরক্ষিত হয়েছে, অন্যদিকে একটি বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। যে কোনো উৎসব অকেশনে মানুষ এখানে একটা বিনোদন কেন্দ্র হিসাবে এটাকে ব্যবহার করতে পারবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং যারা মুরব্বীরা আছেন বিকালবেলা অন্তত যেন বসতে পারেন, হাঁটতে পারেন এবং একটা বিনোদনের জায়গা হয়। বিজয় মঞ্চ এটার নাম দিয়েছি, এটা ভালো দৃষ্টিনন্দন করা হবে। বিজয় মঞ্চের সম্পূর্ণ কাজ শেষ হলে শুধু এই অঞ্চলের মানুষই নয়, পুরো জেলাবাসী সহ পর্যটকদের বিমোহিত করে তুলবে সবুজ প্রকৃতি। এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর। এবার খেলার খবর।